সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, এবছর কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের এই বোরো ধানের চাষটা অনেক পিছিয়ে গেছে। একটু নাবিতে যারা বোরো ধানের চারা দিছিলেন, সেই বোরো ধানের চারাগুলো কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে গ্রোথ অনেক কমে যায়, যে কারণে অনেক নাবিতে এসে আমাদের ধান চাষ করতে হচ্ছে। তো দেখেন, তেমনই একটা জমি, এটা সবেমাত্র 20 দিনের মতো বয়স হয়েছে। ধানের চারাগুলো রোপণ করা হয়েছে, এরকম 20 দিনের মতো বয়স হয়েছে। তো এই টাইমে নাবিতে এসে আমাদের যে সমস্যাগুলো বেশি দেখা যায়, অতিরিক্ত মাজরার আমরা চাপ দেখতে পাই। তো দেখেন এখানে এই যে প্রজাপতিগুলো, এই যে জমিতে আমরা দেখতে পাচ্ছি মারা গেছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন, এইখানেও দেখা যাচ্ছে। তো এরকম প্রচুর পরিমাণ প্রজাপতি কিন্তু আমাদের জমিতে চলে আসে, আর এই প্রজাপতির ডিম থেকে এই মাজরা যে পোকাটা আমাদের ধানের জন্য মারাত্মক ক্ষতিকর, এটার জন্ম হয়। তো এই টাইমে কিন্তু প্রচুর প্রজাপতি আমাদের জমিতে আসছে। তো শীত যেহেতু কমে গেছে, শীত কমে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই প্রজাপতির আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, আর মাজরার চাপটাও বৃদ্ধি পেয়েছে। তো নাবিতে এসে ধান চাষ করলে যে সমস্যাটা বেশি দেখা যায়, এই টাইমে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা লাগে। তো শীতের ভিতরে যদি আমাদের ধানগুলা গ্রোথে নিয়ে আসা যায়, সেই টাইমে কিন্তু কীটনাশকটাও অনেক কম লাগে, আর এরকম পোকামাকড় এগুলা কিন্তু আমাদের ধানে তেমন ক্ষতি করেও না। আর এই যে সময় নাবিতে এসে আমরা ধান চাষ করি, অতিরিক্ত তাপের কারণে কীটনাশকের কার্যকারিতাটাও কমে যায়, আর অতিরিক্ত এই গরমের সময় আমাদের মাজরা পোকার আক্রমণটাও বেশি দেখা যায়। তো সব দিক দিয়ে সমস্যা, এই নাবিতে ধান চাষ করলে এইখানে কিন্তু খরচটাও বেশি হয়। তো আবহাওয়ার কারণে আসলে এবছর বেশ একটু নাবিতে ধান চাষ করছে অধিকাংশ চাষি। তো এখানে দেখেন চারিদিকে শুধু এই বোরো ধানের চাষ, এবং সবগুলাই কিন্তু নাবি ধান। সমস্ত ধানের বয়সে এরকম সর্বোচ্চ 15 দিন 20 দিন, তো তারও অনেক কম আছে। এই জমির ধান গাছগুলা গ্রোথে আসতে অনেক দেরি হচ্ছে, সেক্ষেত্রে জমিতে কিন্তু ছায়াটাও আমরা পাচ্ছি না। অতিরিক্ত এই রৌদ্রের কারণে জমির মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে। বাট যদি এই টাইমে আমাদের গাছগুলো অনেক বড় হয়ে যেত, মাটিতে কিন্তু একটা ছায়া থাকতো এবং পানি সেচটাও কম দেওয়া লাগতো। তো এই টাইমে কিন্তু পানি সেচটাও বেশি দেওয়া লাগছে। তো আজকের ভিডিওর মূল বিষয় আছে এই যে ধানের মাজরা পোকার আক্রমণ থেকে আমরা আমাদের এই ধানগুলা কিভাবে রক্ষা করতে পারি। তো আজকে মাত্র 2টা কীটনাশক আপনাদের সামনে পরিচয় করে দিব, যে কীটনাশক 2টা পরীক্ষিত, আমরা যেটা ব্যবহার করে থাকি, এবং এই 2টার রেজাল্ট যথেষ্ট ভালো বলা চলে। সেই রকম 2টা কীটনাশক আপনাদের সামনে আজকে পরিচয় করে দিব। তার ভিতরে একটা আছে রেড কার্ড, এটা হচ্ছে 20 WDG, এর 2টা উপাদান, ফ্লুপাইরাডিফুরন 10% আর হচ্ছে ফ্লোনিকামিড আছে 10%। তো এই 2টা মিক্সড এই নতুন প্রজন্মের যে কীটনাশক, এটা মাজরার জন্য খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে এমিনেন্স কেমিক্যাল কোম্পানির একটা প্রোডাক্ট। তো এর প্রয়োগ মাত্রাও এখানে দেওয়া আছে। এটা দেখেন, ধানের মাজরা পোকার জন্য অনুমোদিত মাত্রায় এটা ব্যবহার করতে হবে। এটা 16 লিটার পানিতে 25 গ্রাম। তো এটা বিস্তারিত আপনারা এখানে পড়ে নেবেন। এর ব্যবহারের পূর্বে এই লেবেলে যে লেখাগুলো, সেগুলো আমরা অবশ্যই পড়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করব। আমরা এই যেটা ব্যবহার করছি, এটা হচ্ছে ইমিলা 17.5 WDG। তো এর উপাদান দেখেন, এটা হচ্ছে ল্যামডাসাইহ্যালোথ্রিন 5% আর হচ্ছে ইমিডাক্লোরপিড 12.5%। তো ইমিলাটাও আমরা ব্যবহার করছি। এটাই যে ধানের মাজরা পোকার জন্য খুবই ভালো কাজ করে। এর অনুমোদিত মাত্রা দেখেন 10 লিটার পানিতে 15 গ্রাম। তো প্রাইসটা আসলে এক এক এলাকায় হয়তো 10-20 টাকা ডিফারেন্স হতে পারে। তো নির্দিষ্ট করে এর প্রাইসটা আসলে বলা যায় না। তো এটা এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হতে পারে। আর এটা হচ্ছে নাইট্রো, এটা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন, এই 2টা মিক্সড এই কীটনাশক। তো এই নাইট্রোটা আমরা সাধারণত
বিলে ব্যবহার করি, ঘেরের ভিতরে যে ধানগুলো আমরা যেখানে মাছ চাষ করি সেখানে ব্যবহার করি না। তো যেখানে মাছ চাষ না করা হয় সেখানে আমরা এটা ব্যবহার করি। এটা মাছের জমিতে যদি এটা ব্যবহার করা হয় পানির সাথে মিশে কিন্তু সাথে সাথে মাছগুলো অক্সিজেন ফেল করে মারা যায়। তো আমরা রেড কার্ড এবং ইমিলা এই যে দুইটা কীটনাশক এর সাথে আমরা নাইট্রো ব্যবহার করছি, এতে করে আমাদের জমিতে যে অন্যান্য পোকামাকড় আছে সেগুলোও মারা যাবে। তো এটা হচ্ছে আমরা 16 লিটারে ব্যবহার করছি হচ্ছে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে 32 মিলি আমরা এখানে ব্যবহার করছি। তো এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে, বিভিন্ন পোকার জন্য বিভিন্ন ফসলের জন্য অনুমোদিত মাত্রা দেওয়া আছে। তো আমরা এটা ধানের জন্য ব্যবহার করছি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে। দর্শক, আজকের ভিডিওতে আমরা মূলত এই মাজরা পোকা দমনের জন্য দুইটা কীটনাশক আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই মাজরা পোকা কিন্তু বিভিন্ন রকম আছে। এটা কিছু আছে কালো মাথার মাজরা, তো যেগুলা কিন্তু সহজে সব কীটনাশকে এগুলা মারা যায় না। তো রেড কার্ড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কালো মাথার যে মাজরাগুলা সেগুলা কিন্তু সহজে মারা যায়। আর ইমিলা এই যে কীটনাশকটা এটাও আমরা ব্যবহার করছি, এটারও রেজাল্ট খুবই ভালো। এছাড়া আমরা আমাদের জমিতে যদি জৈবিকভাবে এই প্রজাপতিগুলা মারার ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু মাজরা পোকার আক্রমণ অনেক কম হয়। তো পাখি যদি বসার একটা ব্যবস্থা করে দেওয়া যায় সেক্ষেত্রে পাখি আপনার ক্ষেতে যে প্রজাপতিগুলো আসে সেগুলো ধরে খেয়ে ফেলবে। ওগুলা আপনার ক্ষেতে যদি ডিম পাড়ার সুযোগ না পায় সেক্ষেত্রে কিন্তু মাজরা পোকার আক্রমণ আপনার ক্ষেতে দেখা দিবে না। এছাড়া বিভিন্ন আলোর ফাঁদ আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত আগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ, তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রোভিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।